মায়াবতী পর্ব ১৬। ঋতু, বলো মিয়া ভাই, আমার সাথে যাবি ঢাকা শহরে? আমাদের সাথে থাকবি, রেজেকে ভালো স্কুলে ভর্তি করে দিব। আনন্দে চিকচিক করে ওঠে ঋতুর চোখ। কৃতজ্ঞতায় ঢলে পড়ে ঋতু। বলে, আমাদের না নেও মিয়া ভাই, আমার মেয়েটারে নিও। এই হ্যানে থাই ক্যা, ওর ভবিষ্যৎ শেষ হইয়া যাইব। শুধু ওকে না, তোকেও নিয়ে যাব আমাদের সাথে, আব্বাকেও নিব। আব্বা যাইব না মিয়া ভাই। কেন যাবে না? আমি জানি না মিয়া ভাই কেন যাবে না, হয়তো তোমার প্রতি দায়িত্ব পালন করেনি, তাই হয়তো যাবে না। তাছাড়া আরও অনেক কারণ আছে। বাবা চাইলেও যেতে পারবে না। কেন কেন যেতে পারবে না? অনেক কারণ আছে মিয়া ভাই। তুমি বাবারে জিগাইও। মিয়া ভাই, বল। ভাবি জিগাইছিল। কোন ব্যাপারে? এই যে আমারে নিতে চাও। ভাবের অনুমতি নিছো? রিজভি হেসে বলে, সাগরিকার কথা বলছিস? ওর কোনো অসুবিধা নেই তোদের নিয়ে। কিন্তু আমি ভাবছিলাম অন্য কথা, বিষয়টা তোকে নিয়ে। কি মিয়া ভাই, তুই আর কতদিন এইভাবে থাকবি? জীবনটা তো আর থেমে থাকবে না। একা একা কিভাবে থাকবি তুই? ঋতু খিলখিল করে হেসে ওঠে। ওর হাসি যেন থামতেই চায় না। রিজভি মনে পড়ে বহু বছর আগের ছোট্ট ঋতুকে কোনো কিছু দিলে একেবারেই খিলখিল করে হাসতো। ওর হাসিতে রিজভির কষ্টগুলো দূর হয়ে যেত। ঋতু হাসি থামিয়ে বলে, মিয়া ভাই, বাবা যদি আমার মায়েরে বিয়া না করতো তাহলে কিন্তু তোমার এই অবস্থা হতো না। তুমি মায়ের আদর না পেলেও সৎ মায়ের অত্যাচার তো ভোগ করতে না, তাই না? রেজবি মাথা নিচু করে থাকে। ঋতু আবার বলে, পুরুষ মানুষের কাছে এই বিষয়টা খুব সোজা, কিন্তু মাইয়া মানুষের কাছে এত সোজা না। আমার মাইয়াটা না থাকলে মিয়া ভাই একটা কথা ছিল, ওর জীবনটা শেষ হইয়া যাইব। প্রতি উত্তরে রিজবি কিছুই বলতে পারে না। প্রসঙ্গ ঘুরানোর জন্য বলে, বাচ্চারা কই গেছে? নদীর পাড়ে গেছে, নৌকায় ঘুরবে। কি বলিস, একা গেছে? না বেজো ভাই, ভাইও গেছে। ও, আমিও যাই তাহলে। বহুদিন সেদিকে যাওয়া হয়নি, ঘুরে আসি। ঘুরতে যাচ্ছ নাকি বাচ্চাদের পাহারা দিতে যাচ্ছ? বলেই খিলখিল করে হেসে ওঠে। রিজবিও হেসে ফেলে। তার বোন তার চালাকি ধরে ফেলেছে যে। আমি তোমার সাথে রাগ করেছি কি কবিতা আপু? গাল ফুলিয়ে বলে আয়রা। আমিও করেছি। আয়রা হাতে হা বলে কায়রা। কেন, আমি কি করেছি? তুই আরে আগে কেন আসনি? আরে বাবা, আমার তো অনেক কলেজ ছিল। কলেজ বন্ধ না দিলে আমি কিভাবে আসতাম? আমাদের বাসা থেকে তো তোমার কলেজ কাছেই। আমাদের বাসায় এসে কেন তুমি কলেজ করো না? কবিতা আনমনে বলে, সব জায়গা সবার জন্য নয়, বুঝলে? কিন্তু এইটা তো তোমার বাড়ি আপু। কায়রা অস্থির হয়ে বলে। কবিতা কিছু বলার আগে আয়রার খালাতো বোন এসে হেয়ালি করে বলে, হ্যাঁ, তা তো অবশ্যই সবার জন্য সব জায়গা নয়। যেহেতু সবার জন্য সব জায়গা নয়, তাই কারো উচিত না হুট করে অন্যের বাড়িতে এসে বসা। আমি হলে তো জীবনেও আসতাম না। মানুষ যে কিভাবে আসে কে জানে। কবিতার চোখে পানি চলে আসলো অপমানে। সে কিছু বলতে চাইলেও বলতে পারল না। সে তো এখানে ইচ্ছে করে আসেনি, তাকে তো আনা হয়েছে। তবে কেন তাকে এত কথা সহ্য করতে হবে? সে মাথা নিচু করে থাকে। আয়রার খালামণি এসে বলে, তুমি যেন কোন ক্লাসে পড়ো কবিতা? ও, মনে পড়েছে, কলেজে পড়ো। তা তোমার বাবা মা তোমার বিয়ের কথা বলে না? মানে, যারা তোমাকে পালে? কবিতা অবাক হয়ে জিজ্ঞেস করে, মানে? না মানে, বলছিলাম যে এই যে তোমাকে প্রতি ছুটিতে এখানে পাঠিয়ে দেয়, তোমার দায়িত্ব কি তারা নিতে পারে না এই কয়েকদিনের জন্য? তোমাকে তো তারা দত্তক নিয়েছে। তাহলে এইখানের সব কিছুই তো আর তোমার নেই। তাহলে তোমাকে এখানে পাঠায় যে? কবিতার ইচ্ছে হলো এখনই এই বাসা থেকে চলে যেতে। আয়রা আর কায়রা ছোট হলেও আরিয়ান কিছুটা বড়। তার খালামণি কি বলতে বলছে সেটা সে বুঝতে পারছে। সে তৎক্ষণাৎ জবাব দেয়, তুমি এইসব কি বলছো খালামণি? এটা তো আপুরও বাড়ি। আপু এখানে আসলে কি হবে? আরিয়ান, বড়দের মাঝখানে কথা বলতে হয় না, জানো না? কেন কথা বলছো মুখে মুখে? বড়রা ছোটদেরকে ভালোবাসলে তো ছোটরা বড়দেরকে সম্মান করবে, তাই না? কথাটা বলতে রুমে ঢোকে কাব্য। সে এসেই সোফার উপর এক পায়ের উপরে আরেক পা তুলে বসে। তারপর সরাসরি আরিয়ানের খালামণিকে উদ্দেশ্য করে বলে, আমার বোনকে না হয় আমরা কিছুদিন খাওয়াতে পরাতে পারি না বলে এইখানে পাঠিয়ে দেই। কিন্তু আপনারা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থানে আছেন। আপনারা তবে কেন এইখানে এসে বসে থাকেন?
আর আপনার মেয়ে তো শুনেছি এখানেই থাকছে বিগত কয়েক মাস ধরে। তবে কি আমি ভেবে নিব আপনাদেরও অবস্থা খারাপ, তাই এইখানে থাকেন? শোনো কাব্য, আমি কিন্তু তোমার গুরুজন হই। আমার সাথে এইভাবে কথা বলার অধিকার তোমার নেই। চিবিয়ে চিবিয়ে বলে আরিয়ানের খালামণি। আমার বোনের সাথেও আপনার এইভাবে কথা বলার অধিকার নেই। আপনি এখানে কেন এসেছেন? আমার বোনকে দেখতে এসেছি। আমার কি আমার বোনের সংসারে আসার কোনো অধিকার নেই? অবশ্যই আছে। অবশ্যই আপনি আপনার বোনকে দেখতে আসতে পারেন। আপনি আপনার বোনকে দেখতে আসলে আমার বোন কেন তার ভাই বোনদের দেখতে আসতে পারবে না? ওর ব্যাপারটা আলাদা কাব্য ভাইয়া। ওকে তো তোমার মা-বাবা দত্তক নিয়েছে। এখন তো আর এই পরিবারে ওর কোনো অধিকার নেই। দায়সারাভাবে কথাটা বলে আরিয়ানের খালাতো বোন নেহা, কাব্য ওর কথাগুলো শুনে মজা পেয়েছে এমন ভাব করে বলে, "ও তাই? আমি তো জানতামই না। ওকে, চলো কিছুক্ষণের জন্য মেনে নিচ্ছি যে এই বাড়িতে ওর মেয়ে হিসেবে কোনো অধিকার নেই। কারণ আমার বাবা-মা ওকে দত্তক নিয়েছে। কিন্তু তারপরও কি সব অধিকার শেষ? আমি যদি এই পরিবারে আসতে পারি তাহলে ও পারবে। কারণ এটা আমারও মামাবাড়ি। আর সেই হিসেবে ওরও তো মামাবাড়ি, তাই না?" কাব্যর কথা শুনে নিহা সেখান থেকে গটগট করে হেঁটে চলে যায়। এবার কাব্য আরিয়ানের খালার দিকে তাকিয়ে বলে, "ক্লিয়ার? আপনারা এসেছেন বোনের বাড়িতে আর আমরা এসেছি আমার মামার বাড়িতে। বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো? মামার বাড়ি রসের হাঁড়ি। কোথাও কিন্তু লেখা নেই খালার বাড়ি রসের হাঁড়ি কিংবা বোনের বাড়ি রসের হাঁড়ি।" বলেই হো হো করে হাসতে থাকে। আরিয়ানের খালামণি মুখ কালো করে বসে থাকে। কবিতা মাথা নিচু করেছিল। তার ইচ্ছে করছে দূরে কোথাও চলে যেতে। তার নিজের বাবার বাড়ি আজ তার মামার বাড়ি। মুখে যতই বলুক বাবাকে সে ভালোবাসে না, পছন্দ করে না, কিন্তু তাকে মামা বলে সম্বোধন করতে হবে এইটাই তো মেনে নিতে পারছে না। কি হচ্ছে এখানে? রাশভারী গলায় কথাটা বলে কবিতার বাবা আনোয়ার। কবিতা সহ আবার সবার দৃষ্টি তখন তার দিকেই যায়। কাব্য কিছু বলতে যাচ্ছিল কিন্তু তার আগেই আরিয়ান তাকে এগিয়ে বলে, "বাবা, বাবা জানো খালামণি কি করেছে? খালামণি আর নেহা আপু কবিতা আপুকে অপমান করেছে। বলেছে এখানে নাকি আপুর কোনো অধিকার নেই। আপু এখানে এসে নাকি ঠিক কাজ করেনি।" আনোয়ার সাহেব ভ্রু কুঁচকে তাকায় শালিকার দিকে। সরাসরি তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, "আরিয়ানের কথাটা কি ঠিক? তুমি আমার মেয়েকে এইসব বলেছ?" আরিয়ানের খালামণি কিছুটা ভয় পাওয়া গলায় বলল, "আমি আসলে ওইভাবে বলিনি। আসলে দুলাভাই হয়েছে কি, আমি আসলে ওকে আসলে" কথাটা শেষ করতেই পারল না সে। তার আগেই কবিতার বাবা বলল, "আমি জিজ্ঞেস করিয়েছি আরিয়ান যা বলেছে সেগুলা কি তুমি বলেছ?" মাথা নিচু করে থাকে সে। কবিতার দিকে তাকিয়ে আনোয়ার সাহেব বলে, "তোমাকে এইসব বলেছে?" কবিতাও মাথা নিচু করে থাকে। আনোয়ার সাহেব চিৎকার করে ডাকে, "আনিকা, তুমি কোথায়? তাড়াতাড়ি এখানে আসো।" বাবার চিৎকারে ভয় পেয়ে আয়রা এবং কায়রা কবিতার পিছনে গিয়ে লুকায়। তাদের মা আনিকা হন্তদন্ত হয়ে ড্রয়িং রুমে প্রবেশ করে বলে, "চেঁচামেচি করছো কেন? আমি তো রান্নাঘরে রান্না করছিলাম। চুলায় মাছ দিয়ে এসেছি। পুড়ে যাবে তো।" আনোয়ার সাহেব তার কাছে গিয়ে তার সজোরে এক থাপ্পড় মেরে দেয়। ঘটনার আকস্মিকতায় আনিকা সহ সবাই পুরো থমকে যায়। সবচেয়ে বেশি অবাক হয় আনিকা নিজেই। কেন তাকে থাপ্পড় দেওয়া হলো? কি দোষ তার? সে কিছুই জানে না। আয়রা এবং কায়রা কান্না করে দিয়েছে। কাব্য সহ সবাই স্থাণুর মতো দাঁড়িয়ে আছে। আনিকা রিনরিনে গলায় বলে, "আমাকে মারলে কেন? আমি কি করেছি?" কিছুই করোনি, তাই না? কিছুই করোনি তুমি। আমার মেয়েটা বছরের কতদিন আসে তোমার বাসায় যে সেই কয়টা দিন তাকে সহ্য করতে পারো না? নিজের বোনদেরও সেই কয়েকদিনেই ডেকে এনে আমার মেয়েটাকে কষ্ট দিতে হবে? কি বলছো তুমি এইসব? আমি কেন এইসব করব? কি হয়েছে এখানে? আমি তো কিছুই জানি না। জানো না? তুমি কিছুই জানো না। তাহলে তোমার বোন কোন সাহসে আমার মেয়েকে এইখানে আসার জন্য কথা শোনালো? কেন বলল যে এইখানে তার কোনো অধিকার নেই? তুমি সাহস না দিলে এত সাহস পায় কই?" আনিকা তার বোনের দিকে অবাক তাকায়। তার বোন মাথা নিচু করে আছে, তার মানে কথা সত্য। আনিকা কিছু বলতেই যাবে কিন্তু তার আগেই আনোয়ার সাহেব বলে, "এইখানে এসে তো সোনার থালায় বাড়া ভাত পেয়েছো, তাই কষ্ট কাকে বলে বোঝোনি। কবিতার মা আমার এই বাড়ির জন্য, সংসারের জন্য কি কি করেছে তোমার কোনো ধারণা আছে? এই যে বাড়িটা দেখছো, এই বাড়িটার অর্ধেকটা আমার নামে আর অর্ধেকটা কবিতার মায়ের নামে। কারণ আমরা দুজনে মিলে এই বাড়ি বানিয়েছি। কিন্তু অভাগীর কপালটা খারাপ, তাই ওর জায়গায় আজ তুমি এসে এইখানে রাজত্ব করছো। কবিতার মায়ের সবটুকুই তো কবিতার। আর আজ কবিতাকেই কিনা শুনতে হবে যে এই বাড়িতে কবিতার কোনো অধিকার নেই। এত সহজ? আর বাকি রইল তোমার বাপের বাড়ির মানুষ। কি ছিলে তোমরা? মনে নেই তোমার? ছোট্ট একটা ঘরে গাদাগাদি করে কতগুলো ভাই বোন, বাবা-মা থাকতে। নেহাত আমার মা তোমাকে এই বাড়িতে এনেছিল
কবিতার দেখাশোনা করার জন্য। না হলে আজও সেখানেই থাকতে। তোমার বাবার বাড়ির লোকের আজ এটা লাগবে, কাল ওটা লাগবে, বায়না তো শেষই হচ্ছিল না। বছরে ১২ মাসের ১০ মাসই তোমার বাপের বাড়ির মানুষ দিয়ে আমার বাড়ি ভরিয়ে থাকতে। আর আমার মেয়েটা তার নিজের বাড়িতে ২ দিনের জন্য এসেও থাকতে পারবে না? এত সাহস আসে কই থেকে তোমাদের যে আমার মেয়েকে কথা শোনাও? আনিকা অবাক হয়ে তাকিয়ে আছে নিজের স্বামীর দিকে। এই মানুষটা তার স্বামী ভাবতেই কেমন যেন লাগছে। রান্নাঘর থেকে পোড়া গন্ধ আসছে। সে ধীরে ধীরে রান্নাঘরে গিয়ে চুলা বন্ধ করে দিয়ে এসে নিজের স্বামীর দিকে তাকিয়ে বলে, তুমি ঠিকই বলেছ। আমি ঠিক এই বাড়িতে এসে সোনার থালায় ভাত পেয়েছি, কিন্তু জানো তো সেই সোনার থালায় ভাত আমি একটা দিনও নিজে খেতে পারিনি। আমি তো তোমাকে বিয়ে করতে চাইনি। একটা কুমারী মেয়ে কি কখনো ইচ্ছে করে এক বাচ্চার বাবাকে বিয়ে করে? আমার পরিবারের অবস্থা খারাপ বলেই আমার বাবা মা বিয়ে দিয়েছে, বলতে পারো তোমাকে অনেকটা বিক্রি করে দিয়েছে। আমি তো সবকিছু মেনে নিয়েছিলাম, কিন্তু কবিতা দাদি তো আমাকে ভালোভাবে সংসার করতে দেয়নি, সেটা আপনি জানেন। আমি তো কবিতাকে আমার মেয়ে বলে মেনে নিয়েছিলাম, কিন্তু কেউ সেটা বুঝেনি। সবাই আমাকে দোষারোপ করেছে পান থেকে চুন খসলেই। তারপর আরিয়ানের জন্ম হয়। কবিতার দাদির আক্রোশ আরো বেড়ে যায়। কি কি হয়েছে আপনি তো জানেনই। বাধ্য হয়েই তো কবিতাকে বড় আপা দত্তক নিল। তারপর তো আমরা কবিতাকে আনতে চেয়েছিলাম, কিন্তু তখন আমার বাবা মা আমাকে উল্টোপাল্টা বুঝালো। আমি কি আসলে এই সংসারে নিজের মতো থাকতে পেরেছি? তুমি বলো তো। আমি যদি কবিতাকে ভালোই না বাসতাম, তবে আমি আজও আপনাকে কবিতার বাবা বলে ডাকতাম না। আমি নিজেকে কবিতার মা বলে দাবি করতাম না। আচ্ছা, আমি তো আপনার সংসারের জন্য সব ছেড়েছি। আপনি কি বিনিময়ে আমাকে একটু ভালোবাসে বেসেছেন? মারিয়াম আপু, শাপলা ফুল ফোটেনি কেন? সকালে তো ফুটেছিল, এখন ফোটেনি কেন? সাব্বির: অহন তো বিকেল, রাইতে ফুটবো, আবার সকালে বেশি আলোতে মুখ লুকাইবো। হোয়াট? কি বলো এইসব মারিয়াম? মুখ লুকাইবো মানে কি? মানে হইলো বুইজ্জা যাইবো। সাব্বির গোল গোল চোখ করে বলে, বুইজ্জা কি? ওদের কথা শুনে মায়া হাসে। হাসতে হাসতে বলে, সাবির একটা গান শুনেছিল। কোন গান? শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটে এলো, রাইতে শালুক ফুটে। মনে নেই? হ্যাঁ মনে আছে তো। সেটাই, শালুক ফুলের লাজ নাই, আর তাই রাইতের বেলা ফোটে, আর সকালের সূর্য যখন বেশি তাপ ছড়ায় তখন নিজেকে আবার কলসে আবৃত করে ফেলে, বুঝলি? হুম। সাব্বির কাঁদো কাঁদো গলায় বলে, আমি চেয়েছিলাম শাপলা ফুল বাড়িতে নিয়ে যেতে, কিন্তু এখন তো ফোটেনি। কালকে সকালে তো আর এইখানে আসা যাবে না। আমাকে তো আর কেউ নিয়ে আসবে না। মরিয়ম সাব্বিরকে বলে, কাইন্দো না সাব্বির, আমরা লইয়া যাবো ফুল, গরুর চরের পানিতে ভিজাইয়া রাখমুনি। তাই তাইলে সকালে দেইখা ফুইট্টা রইছে। সাব্বির জিজ্ঞেস করে, গরুর চার কি? আরে ওই দেখলাম না, গরুর যেইখানে আমি ভুসি গুলাইয়া খাওয়াইলাম ওইখানেই পানি দিয়ে চুবাইয়া রাখমনে শাপলা ডাট। তাইলে পানি পাইয়া ফুইট্টা উঠবনে। ইয়াকথু, জীবনেও না। ওইখানে গরু খাবার খায়, ওইখানে না অন্য কোথাও। বাচ্চারা নাড়াচাড়া কইরো না। নৌকা দুলতাছে, কিন্তু বেশি দুলাইলে কিন্তু পানি উঠবো। এখন কিন্তু ডুববা যাইবো নৌকা। মায়েরা সবাই নৌকাতে ঘুরতেছে। তারা চেয়েছিল নদীতে ঘুরতে, কিন্তু তারা মেজো কাকা নদীতে নামেনি। ওরা কেউই ভালোভাবে সাঁতার জানে না। তাই নদীর পাড়ে খালটাতে নামিয়েছে নৌকা। সেখানে ছোট বড় বিভিন্ন ধরনের পানির ফুল ফুটে আছে। মায়েরা অবাক হয়ে একটা একটা করে দেখছে। নৌকার এক মাথায় কাকা নৌকা চালাচ্ছে, আরেক মাথায় মরিয়মের ভাই মুখ গোমড়া করে বসে আছে। সে চেয়েছিল সে সবাইকে নৌকায় ঘুরাবে, যাতে সবাই বুঝতে পারে সে এই কাজে দক্ষ, কিন্তু মায়ার কাকা রিস্ক নিতে চায়নি। তাই নিজেই চালাচ্ছে নৌকা। মরিয়ম: আমি শুনছিলাম নদীর পাড়ে কাশফুল থাকে, তাই কাশফুল তো আমি দেখতেছি না। এই বিকেলেও তো নেই। নদীর ওইখানে তো দেখলাম না। সাবের কথা শুনে কাকা হা হা করে হেসে উঠল। হাসতে হাসতে বলে, কাশফুল তো ফুটবো শরৎকালে, এখন তো না। সাবিহা অধীর হয়ে জিজ্ঞেস করে, মায়া আপু, শরৎকাল আসতে আর কত দেরি? শরৎকাল কবে আসবে? মরিয়ম বলে, শোনো, ওই যে দূরের বাঁশঝাড় দেখতেছো, ওই দিন থেকে দুর্গাপূজার ঢোল ঢাক আওয়াজ পাওয়া যাইবো, তখন ভালো মতো কাশফুল ফুটবে। তখন আইসো গ্রামে, তাইলে দেখবার পারবা। সাফিয়া আর মায়া দুজনেরই মন খারাপ হয়ে যায়। সেই সময় কি তারা আর এখানে আসতে পারবে? বাবা কি তাদের নিয়ে আসবে এখানে? তোমার মা আমাকে আমার পরিবার থেকে বলতে গেলে অনেকটা কিনেই এনেছিল। বিনিময়ে আমার বাবা মা তার তাদের সন্তানদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিল। বিয়ে হয়ে এই পরিবারে আসার পর
আমার সময় লেগেছিল তোমাদের সবাইকে মেনে নিতে, সবচাইতে বেশি লেগেছিল কবিতাকে মেনে নিতে। একটা কুমারী মেয়ে, যার নিজের বিয়ে নিয়ে হাজারো স্বপ্ন ছিল, সে বিয়ে করে এসে পড়লো এক বাচ্চার বাপের ঘাড়ে। কি মনে হয় তার পক্ষে এটা মেনে নেওয়া এত সহজ? তুমি কি দেখোনি আমি আমার বাবা মায়ের সাথে কথা বলতাম না? তারা আমাকে আপনার মায়ের কাছে বিক্রি করে দিয়েছিল। আমি তো একসময় কবিতাকে মেনে নিয়েছিলাম, কিন্তু তুমি, তুমি কি আমাকে মেনে নিতে পেরেছিলে? রাতের পর রাত আমার থেকে দূরে থেকেছো। কখনো ঘুম ভেঙে গেলে উঠে দেখতাম তুমি তোমার প্রথম স্ত্রীর ছবি বুকে নিয়ে ঘুমিয়ে আছো। আমার অধিকার কি ছিল তোমার ভালোবাসা পাওয়ার? আর তোমার মা, সে তো সবসময় চাইতো আমি যেন একটা কাঠের পুতুলের মতো থাকি। আমি যেন সব সময় হাসি মুখে থাকি সবার সামনে, আর আমার ভিতরটা যেমনই থাকুক না কেন, আমাকে সবার সামনে হাসি মুখী হাসি খুশি থাকতে হবে। নিজের স্বামীর ভালোবাসা পাচ্ছি না, নিজের বাবা মায়ের উপর ক্ষোভ থেকে তাদের সাথে কথা না বলা, বিবাহিত জীবনের শুরুতেই একটা বাচ্চা, সারাক্ষণ শাশুড়ির আদেশ মতো হাসি খুশি থাকা, অথচ ভিতরটা জ্বলে পুড়ে খাঁক হয়ে যাচ্ছে। আমি কাকে বলতাম আমার কথা, আমার নিজের মনের কথা? আমার তো কেউই ছিল না। সবকিছুই হয়তো স্বাভাবিক থাকতো যদি তুমি আমাকে একটুর জন্যেও হলেও ভালোবাসতে। কথাগুলো এক নাগাড়ে বলে দম নেয় আনিকা। অনেক দিনের জমা ক্ষোভ আজ ঝাড়লো সে। বেশ হালকা লাগছে তার নিজের। তবে শেষ হয়নি। তার ইচ্ছে হলো তার উপর হওয়া এতদিনের অত্যাচারের সব কথা জানানো। সে আবার বলে, কবিতাকে আমি ভালোবাসতাম, কারণ আমার জীবনের ভয়াবহ অভিজ্ঞতাগুলো আমি ওকেই বলতাম। যদিও বাচ্চা মেয়েটা কিছুই বুঝতো না, তবুও ওকে বলতাম, তুমি কিছুই জানো না, কিছুই না। আমি যখন প্রথম কনসিভ করলাম, তোমার মা আমাকে অ্যাবর্শন করিয়ে এনেছিলেন। তুমি কি সেটা জানো? জানো না। আমি তোমাকে বলার আগে তোমার মাকে বলেছিলাম, সেটাই ছিল আমার ভুল। উনি আমাকে ডাক্তারের কাছে আলট্রা করানোর নামে অ্যাবর্শন করিয়ে এনেছে। তোমাকে বলতে পারিনি। বলেছিলাম আমার স্বার্থপর বাবা মাকে। তারা কি বলল জানো? তারা বলল আমাকে নাকি মা হওয়া যাবে না। সেই চুক্তিতে নাকি বিয়ে হয়েছে। সেই জন্যই নাকি আমার মা বাবাকে টাকা দেওয়া হয়েছে। আমার ভাই বোনের দায়িত্ব নেওয়া হয়েছে। এবার বলো তো, এই সংসারে আমার আপনটা কে? আমার সবকিছুই আমি হারিয়েছি কারণ কবিতার মা মারা গিয়েছিল। যদি কবিতার জন্ম না হতো, তবে কবিতার মা মরতো না। আর না, আমাকে এই জাহান্নামে আসতে হতো। আর তুমি মেয়েকে আজ এত ভালোবাসা দেখাচ্ছ কেন? আমি তো তবু তোমার মেয়েকে ভালোবেসেছি ছোটবেলা থেকে, কিন্তু তুমি, তুমি তো তোমার মাসুম বাচ্চাকে তোমার স্ত্রীর মৃত্যুর কারণ হিসেবে ভেবে কখনোই মেনে নাওনি, কোলেও নাওনি। তোমাকে স্বাভাবিক জীবনে আনার জন্যই আমাকে কিনে আনা হয়েছিল। এখন বলো, আমাকে এই সংসারে ভালো কে বাসে? যেখানে আমাকে আমার বাবা মা বিক্রি করে দিয়েছিল, তুমি ভালোবাসোনি, তোমার মা আমাকে মা হওয়ার অনুমতি দেয়নি। এবার বলো তো, এই সংসারে আমার অবস্থানটা কোথায়? কবিতা হকচকিয়ে উঠল, কি শুনছে এইসব? তার বাবা ভাবে যে সে তার মায়ের মৃত্যুর কারণ? তার দাদি এতটা ভয়ানক? একটা মেয়েকে মা হওয়ার সুখ থেকে বঞ্চিত করতে পারে কিভাবে? সে সোফার হাতল ধরে সোফায় বসে পড়ে। কাব্য এসে তাকে দুহাতে আঁকড়ে ধরে। কবিতার বাবা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আনিকা আবারও বলে, কি যেন বলছিলে তুমি? আমার ভাই বোনকে দাওয়াত দিয়ে নিয়ে আসি? না, আমি নিয়ে আসি না। আমি তাদের সাথে প্রয়োজন ছাড়া কথাও বলি না। কেন বলবো? ওরা আমার জীবনটা নিয়ে ছিনিমিনি খেলছে। আমি কেন ওদেরকে এই সংসারে আসতে বলবো? ওদের এখানে আসার অনুমতি তো দিয়ে গেছে আপনার মা। মনে পড়ে মৃত্যুর আগে সে আপনাকে বলে গেছে আমার ভাই বোনদের দেখাশোনা করতে? মনে পড়ে? আপনি কি জানেন হুট করেই কি এমন হলো যে আপনার হঠাৎ বড়লোক হওয়া মা, যে কিনা দুটো পয়সা হওয়ার পর আর আমাদের গরিবের রাস্তার লোক মনে করতো, সে হঠাৎ করেই কেন আমার বাবা মাকে এত মাথায় তুললো? জানতে চান আপনি? আনোয়ার সাহেব অস্ফুট স্বরে বলল, কেন, কি হয়েছিল? আরিয়ান জন্মের পর বিষয়টা ঘটেছিল। এই যে আমার এই বোনটাকে দেখছো, সে কই থেকে যেন শুনেছিল মা বাবার অনুমতি ছাড়া ভ্রূণ হত্যা করলে জেল খাটতে হবে। আমার স্বার্থপর বাবা মা তোমার মাকে পুলিশের ভয় দেখিয়েছিল, যার কারণে তোমার মা বাধ্য হয়েছিল আমার বাবা মাকে মেনে নিতে। কবিতাকে বড় আপার কাছে দিয়ে দিয়েছিল তোমার মা, কারণ হিসেবে সে ভেবেছিল, বলেছিল আমি তাকে নাকি ভালো মা নই। তুমি আমার মেয়ের প্রতি কোনো ভালোবাসা দেখাওনি, কিন্তু কিছুদিন পরে
মেয়ের প্রতি ভালোবাসা উথলে উঠেছিল। তাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল। কিন্তু কবিতা আসতে চেয়েছিল, আর না বড় আপা তোমাকে নিতে চেয়েছিল। কিছুই করতে পারোনি। আমি কবিতাকে এখানে আনতে চাইনি। আমি চাই না ও কখনো এইখানে পার্মানেন্টলি থাকুক। ওইখানে থাকলে তুমি ওকে আবার ভালোবাসতে পারবে না। আবার কবিতার মায়ের মৃত্যুর জন্য ওকেই দায়ী ভাবতে থাকবে। কি ভাবতেন না? আপনার উচিত ছিল আমাকে আর কবিতাকে একসাথে ভালোবাসা। তাহলে হয়তো আজ এই পরিস্থিতি পড়তে হতো না। কবিতা অন্যের ঘরে থাকতো না। আমার মা-বাবা, ভাই-বোন আমার কাছে খারাপ মনে হতো না। আপনার ভালোবাসা পেলে হয়তো আমি আমার দুঃখ ভুলতে পারতাম। আপনাদের দুজনকে ভালোবাসতে পারতাম। একটা ছোট্ট সংসার গড়তে পারতাম। আমার ১ম বাচ্চাটাও হয়তো বেঁচে থাকতো। মেয়েদের কাছে মাতৃত্ব কতটা গুরুত্বপূর্ণ তুমি সেটা জানো না। তুমি যদি জানতে তাহলে বুঝতে পারতে কবিতার মা চাইলেও নিজে সেদিন বাঁচতে পারত। কিন্তু সে চেয়েছিল তার সন্তান বাঁচুক, দুনিয়ার আলো দেখুক, তার একটা অংশ পৃথিবীতে থাকুক। আপনার উচিত ছিল কবিতাকে আগলে ধরে বাঁচা, অথচ আপনি তাকে কোলেও নেননি। আপনি কি বুঝতে পারছেন? আজকের এই সবকিছুর জন্য আপনি দায়ী। আনোয়ার সাহেব অবাক হয়ে লক্ষ্য করলো, আনিকা তাকে আপনি আপনি করে বলছে। তাদের মধ্যে ঝগড়াঝাটি হলে, কথা কাটাকাটি হলে সে তাকে আপনি আপনি বলে। সে কি এতটাই পর তার? কবিতা আস্তে আস্তে উঠে এসে তার বাবার সামনে দাঁড়ায়। তার কাঁধে হাত রেখে বলে, আমি জানি যে আমার জন্মের সময় ডাক্তাররা চাইলেও আমার মা-বাবাকে বাঁচাতে পারত। আমার মা আমাকে বাঁচাতে চেয়েছিল। মাকে এতটাই ভালোবাসতে যে আমার অস্তিত্বের কোনো মূল্য ছিল না তোমার কাছে। কিন্তু আমি তো মায়েরই অংশ। কবিতা আনিকার দিকে তাকিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, তোমাকে ভালোবাসি মা। তুমি আমাকে ফুপির কাছে দিয়ে আমার সবচাইতে বড় উপকার করেছো। আমি কারো কাছে খুনি হতে থাকতে চাই না। আমি তোমাকে আমার ভাই বোনদের ভালোবাসি। আমি আমার মৃত ছোট ভাই অথবা বোনটাকেও ভালোবাসবো। জীবনের কোনো এক পর্যায়ে হয়তো আমি তাকে খুঁজে পাবো, কিয়ামতে কিংবা হাসরের মাঠে। তখন আমি তার কাছে ক্ষমা চেয়ে নিব। দুর্ভাগা ভাই বোনেরা আমার জন্যই এই পৃথিবীতে আসতে পারলো না। মা, তুমিও কি আমাকে তোমার সন্তানের খুনি ভাবো?